নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের জন্য আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয় মানে অনেক কিছুই হতে পারে। নানা ধরনের শারীরিক সমস্যা আমাদের আসে, আমাদের পরিবারের মানুষের আসে, আমাদের প্রিয়জনের আসে। কিভাবে তাদের সেই সমস্যা থেকে রেহাই দেবো, ঠিক সেই বিষয়গুলো আজকে আরো একবার আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা আমরা রাখবো। তবে একটা অনুষ্ঠানে সবকটা বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়, কারণ আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু আপনারা অবশ্যই পাচ্ছেন। তো সেখানে সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরলের মতন সমস্যা বা ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে, এরকম কিছু সমস্যা নিয়েও যেরকম আমাদের আলোচনা থাকে। পাশাপাশি আপনার অস্থির সমস্যা, আপনার দীর্ঘদিনের পেটের সমস্যা রয়েছে, আপনার হার্টের সমস্যা রয়েছে, আপনার কিডনি, আপনার লিভারের সমস্যা রয়েছে, বা আপনার স্কিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম রয়েছে, আপনার নার্ভের সমস্যা রয়েছে, আপনার মাসল ওরিয়েন্টেড কোনো প্রবলেম রয়েছে, আপনার পাইলস, প্রেশার, ফিস্টুলার মতন কোনো সমস্যা রয়েছে, বা এমন কোনো সমস্যা যে সমস্যার কারণটাই আপনার ডক্টর খুঁজে পাচ্ছেন না, তো সেখানে কিভাবে হবে আপনার চিকিৎসা, তার জন্য কিন্তু রয়েছেন এনবিপিতে অভিজ্ঞ চিকিৎসকেরা। তো সবকিছু নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করবো এবং আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের দুজন অভিজ্ঞ চিকিৎসক। অবশ্যই আজকে আমরা প্রথমেই পেয়েছি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরীকে। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছেন আরো একজন অভিজ্ঞ চিকিৎসক, আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল অ্যাডভাইজার ডক্টর এস খান, তাকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন অবশ্যই আপনারা, তাই আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে ফোন করতেই পারেন এবং সেই প্রশ্নের সঠিক উত্তরটা জানতেই পারেন। তবে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পেটের সমস্যা। আমাদের বিভিন্ন কারণে পেটের সমস্যা হতে পারে। পেটের সমস্যা এলো, পেটের সমস্যা চলে গেল, আবার কারুর হয় পেটের সমস্যা আসে কিন্তু পেটের সমস্যা যায় না, বা বছরের পর বছর ধরে পেটের সমস্যা থাকতে থাকতে সে সেই সমস্যার সাথে অভ্যস্ত হয়ে গেছে। তাই সমস্যা থেকে কি আপনি রেহাই পেতে পারবেন এবং কিভাবে আপনি পারবেন নিজেকে রেহাই দিতে, সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই ডক্টর এস ভাদুরীর কাছে একটু যাব যে পেটের সমস্যা মূলত কত প্রকারের পেটের সমস্যা হয় ডাক্তারবাবু? দেখুন, পেটের সমস্যা অনেক রকম হয়। মানে ধরুন যখন কারো ইনডাইজেশনের প্রবলেম হয়, মানে খাওয়া দাওয়া হজম হচ্ছে না, সেটাও একটা পেটের সমস্যা। আবার ধরুন কারো কনস্টিপেশন হয়ে যাচ্ছে, সেটাও একটা পেটের সমস্যা। যেমনি হাইপার অ্যাসিডিটি, সেটাও একটা পেটের সমস্যা। আবার ধরুন কারো ব্লটিং হচ্ছে, খুব গ্যাস হয়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, সেটাও কিন্তু পেটের সমস্যা। আবার লিভারের সমস্যাটাও কিন্তু পেটের সমস্যার মধ্যেই আমরা ধরি। তো বিভিন্ন সমস্যাগুলোকেই আমরা পেটে বলবো, যেটা কিন্তু আমাদের গ্যাস্ট্রো এসোফেজিয়াল পার্ট বা ধরুন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল পার্ট, সেই পার্টটা মানে আমাদের মুখের থেকে শুরু করে আমাদের একদম যে অ্যানাস মানে আমাদের যে মলদ্বার, এই পুরো জায়গাটার মধ্যে যেসব প্রবলেমগুলো হয় সেগুলোকে কিন্তু আমরা সাধারণত পেটের সমস্যা হিসাবেই ধরতে পারি। একদম। তো আজকে আপনাদের জন্য পেটের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে দুজন অভিজ্ঞ চিকিৎসক রয়েছে এবং দুজনের থেকে আপনাদের পেটের সমস্যার কারণগুলো আমরা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব। ডক্টর এস খানও আমাদের সঙ্গে যেহেতু রয়েছেন, স্যারের থেকে একটু জানতে চাইবো, এই যে বিভিন্ন রকমের পেটের সমস্যা হয়, মূলত আমরা জানি পেটের সমস্যা হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে খাওয়া দাওয়া। তো কেন খাওয়া দাওয়াকে মূল কারণ হিসেবে গণ্য করা হয়? কারণ খাওয়া দাওয়ার সাথে আমাদের সবকিছু জড়িত থাকে আর কি। আমরা যে খাবারটা খাই সেটা থেকে আমাদের সারাদিন আমরা মানে নিজেদের এনার্জি পাই, বা আমাদের খাবারটা আমাদের স্টোমাক দিয়ে এটা আমাদের ব্লাডের সাথে পরবর্তীকালে মিশে যায়, এনজাইম দিয়ে সেটা ডাইজেস্ট হয়ে যায়। তো খাওয়া দাওয়া যদি আমাদের ঠিকঠাক থাকে তো আমাদের সেখানে পেটের কোনো সমস্যা আসার কথা নয়। ভুলভাল খাবার কোনটা বা ভুল খাবার কোনটা আমাদের জন্য, বা সঠিক খাবারও বা কোনটা? ভুল খাবার মানে যে খাবারটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, যেমন ফাস্ট ফুড যেটাকে বলে, যেমন লাইক ম্যাগি নুডলস। 2 মিনিট একটা সময় টিভিতে অ্যাড আসতো, বিজ্ঞাপন আসতো, 2 মিনিটে ম্যাগি তৈরি হয়ে যায়। সেই 2 মিনিটের খাবার, 5 মিনিটের খাবার, 10 মিনিটে যে খাবারটা তৈরি হয়ে যায়, যেটাতে প্রপার নিউট্রিশন থাকে না, প্রপার থাকে না, জাস্ট একটা ফাস্ট ফুড তৈরি করে দেওয়া হয় পেট ভর্তি করার জন্য, সেই খাবারটা হচ্ছে ভুলভাল খাবার বা অয়েলি ফুড যেগুলো বলে আর কি, সেগুলো হচ্ছে ভুলভাল খাবার। মানে এগুলো খেলে আমাদের পেটের জন্য সেটা ভালো না এবং ভবিষ্যতে গিয়ে আমাদের পেটের সমস্যা তৈরি করতে পারে। কোনো কোম্পানির নাম নিয়ে আমাদের কোনো রকমের আলোচনা নয়, তবে বিষয়টা হচ্ছে যে কোনো ধরনের ফাস্ট ফুড বা রাস্তার কোনো খাবার আমরা খাবো না। যতটা পারবো আমরা বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করব, সেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো হবে। একটু ডক্টর এস খানের থেকে একটু জানতে চাইবো যে যেমন মন্দ খাবারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, পেটের জন্য ভালো খাবার কোনগুলো, কোন খাবারগুলোকে প্রত্যেকদিন আমার রুটিনে রাখলে আমার পেটের সমস্যা থেকে আমি বাঁচতে পারবো? পেটের জন্য ভালো খাবার বলতে গেলে ধরুন সকালে কেউ খালি পেটে উঠে যদি সকালে ব্রাশ ট্রাশ করে
একটা আমলকি খেয়ে নেয় যদি পেটের সমস্যা আছে আর কি, হুম। কাঁচা আমলকি যদি কেউ খায় তো সেটা পেটের জন্য ভালো আর কি। হুম। তারপরে এমনি সকালে কোনো ওটস খেলো, বা এমনি যদি কেউ গ্রামের দিকে থাকে তাহলে সকালে একটু মুড়ি খেলো, শশা টশা দিয়ে একটা খেলো, মানে নর্মাল যে খাবারটা হলো সকালে যে ব্রেকফাস্ট যেটা বলে সেটা খেলো, সেগুলো ভালো খাবার আর কি। তো তারপরে ভারী খাবার যেটা আছে দুপুরে তখন ভাত খেলো, ভাতের সাথে সব শাকসবজি খেলো, মাছ মাংস যেটা খায় আর কি সেটা খেলো, কিন্তু সেটা লিমিটের কিন্তু মধ্যে খেতে হবে। বেশি মশলা না ছাড়া, মানে বেশি মশলা না। স্পাইসি না করে মায়ের হাতের রান্না যেটাকে বলা হয় ঠিক সেই খাবারটা যদি আপনি খান তাহলে সেটা অবশ্যই আপনার জন্য খুব ভালো। বাড়ির খাবারের সাথে থাকার চেষ্টা করুন। অনেক ক্ষেত্রেই বাইরের খাবার আমাদের খেতে হয়, তবে বাড়ির খাবারে ভালো তেল, ভালো মশলা এবং টাটকা খাবারটা কিন্তু আপনারা পান। আমরা জানি না যে বাইরে যে রেস্টুরেন্টের খাবারটা খাই সেটা কতটা তাজা, বা সেখানে ঠিক কি ধরনের অয়েল ব্যবহার করা হয়েছে, কি মশলা ব্যবহার করা হয়েছে। তাই অবশ্যই চেনা পরিচিতের সাথে থাকুন, চেনা পরিচিত মানুষের সাথে থাকুন এবং তার হাতের ছোঁয়াতেই আপনি নিজের পেটকে ভালো রাখার চেষ্টা করুন, তাহলে আপনি কিন্তু দীর্ঘদিন ভালো থাকতে পারবেন। কে আছেন আমাদের সাথে বলবেন। নমস্কার, নমস্কার। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কুন্তল হালদার বলছিলাম। কুন্তল হালদার, কোথা থেকে ফোন করছেন? আমি বারাসাত থেকে ফোন। কি সমস্যা আছে বলুন। সমস্যা বলতে আমি ওই ডাল তারপরে খেলেই গলা জ্বালায়। বয়স কত আপনার? বয়স হচ্ছে 27। 27 বছর। ডক্টর ভাদুরীর থেকে একদিন শুনে নিন। আচ্ছা, আপনার যে এই প্রবলেমটা হচ্ছে কতদিন ধরে হচ্ছে? না, এটা তো আমার অনেকদিনই হয়, মানে সব সময় হয় না। আমি যখন ডাল খাই, এই হয়তো সংসারে ডাল রান্না করলো তখন খেলেই ওটা গলা জ্বালা করে বেশিরভাগটা পরে। আচ্ছা আচ্ছা। আর আপনার খাবারের মধ্যে কি কি ধরনের জিনিস থাকে খাবারের মধ্যে? খাবারের মধ্যে বলতে ওই হালকা খাবার, বাড়িরই খাবার থাকে। না মানে ডাল যেমন খাচ্ছেন, আর কি কি খাবার খান আপনি? ডালের সঙ্গে হয়তো আলু করলো, তারপরে না শাকসবজিটা কি কম খাওয়া হয় আপনার? হ্যাঁ, শাকসবজিটা কি কম খাওয়া হয়? হ্যাঁ, শাকসবজি কম হয়ে যায়। আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এটার কারণ হচ্ছে আমাদের ডালের মধ্যে বা যে কোনো ধরনের দানা জাতীয় জিনিসগুলোর মধ্যে আমাদের প্রোটিন থাকে, এবং প্রোটিন হচ্ছে এমন একটা খাদ্য যেটা কিন্তু একটু অ্যাসিডিক নেচার। এবার আমরা যখন খাদ্য খাবারগুলো খাই, আমাদের খাদ্য খাবারটা কেমন হওয়া উচিত, যেটা আমরা সবসময় আলোচনা করি যে আমাদের ভালো খাবার যেটা উনি বললেন যে ঘরোয়া খাবার, আমলকি। এবার এই যে আমলকিটা কি, ওটা কিন্তু একটা ফল। তো আমাদের খাবার মধ্যে এমন খাবারগুলো থাকতে হবে যেগুলোর মধ্যে অ্যালকালাইনিটি আছে, যেগুলোর মধ্যে মানে কি বলবো অ্যাসিডিক নেচারের নয়, ক্ষার জাতীয় যে খাবারগুলো সেগুলো কিন্তু আমাদেরকে হজম করতে সাহায্য করে। আর যত অ্যাসিডিক মানে অম্ল জাতীয় যেসব খাবার সেগুলোই কিন্তু আমাদের শরীরের মধ্যে এই যে হাইপার অ্যাসিডিটি যেটা বলছি, যে গলা বুক জ্বালা করে খেলেই সেগুলো হয়। এবার যাদের খাদ্যর তালিকার মধ্যে শুধু দেখা যাচ্ছে এই অ্যাসিডিক নেচারের খাদ্য খাবারগুলো আছে, বিশেষ করে কোনগুলো, প্রোটিন এবং অতিরিক্ত ফ্রাইড ভাজা পোড়া যেগুলো ডাক্তারবাবু বললেন যে ফাস্ট ফুড, যেগুলো খুব অল্পতেই তৈরি হয়ে যায় অল্প সময়ের মধ্যে, সেই ধরনের খাদ্য খাবার যেগুলো প্রচন্ড কি বলবো কষিয়ে রান্না করা হয়, তেল মশলা দিয়ে কষিয়ে সেই মশলাগুলোকে পুড়িয়ে ফেলা হয়, এই খাদ্যগুলো কিন্তু অ্যাসিডিক নেচারের হয়। এই খাদ্যগুলোর সাথে যদি আপনার ওই যে শাকসবজির পরিমাণ ভালো বেশি মাত্রায় না থাকে বা একেবারেই না থাকলো, তাহলে কিন্তু আপনার পেটের ভিতরে যে পরিবেশটা সেটাকে কিন্তু একটা অ্যাসিডিক নেচার করে ফেলবে, মানে অতিরিক্ত মাত্রায় অ্যাসিডটা বাড়িয়ে দেবে, এবং তখনই কিন্তু দেখা যাবে আপনার কিন্তু জিইআরডি, যেটা গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, যেটা মানে হাইপার অ্যাসিডিটি আমরা বলছি, যেন গলা জ্বালা করছে খেলে, এই ব্যাপারটা কিন্তু চলে আসে। তাহলে আপনার যেটা করতে হবে, সুস্থ থাকতে গেলে খাদ্য খাবারের মধ্যে যেটা ফলমূল এবং শাকসবজিকে কিন্তু বেশি করে অ্যাড করতে হবে, এবং প্রোটিনের মাত্রাটা যদি আপনার সবসময় শুধু খেয়ে থাকেন এতদিন ধরে, সেটাকে কিন্তু পরিবর্তন করতে হবে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কি সমস্যা? খাবার পর পেটে ব্যথা হচ্ছে, তাই তো? বয়স কত আপনার? 24 বছর। আচ্ছা, 24 বছর বয়স। ডক্টর এস খানের থেকে একটুখানি শুনি যে 24 বছর বয়স, কিছু খাবার খেলেই পেটে ব্যথা হচ্ছে, কেন হচ্ছে? আচ্ছা, আপনি কি খাবার খান সেটা দেখতে হবে। আপনি যদি ফ্রাই খাবারই সকালে শুরু করেন, ধরুন যদি দৈনন্দিন খাবার খান, সেটা কেন হচ্ছে দেখতে হবে। আগে একটা আপনার কি খাওয়া দাওয়া করছেন সেটা জানাতে হবে,
তারপরে আপনার পেটের একটা টেস্ট করতে হবে, পেটের ছবি করতে হবে, যাকে বলে আলট্রাসোনোগ্রাফি। সেখানে ধরা পড়বে আপনার কি সমস্যা আছে বা কি না নেই। সেই জন্য হতে পারে আপনার হয়তো আলসার হয়েছে, সেই কারণে পেটে ব্যথা করছে, হতে পারে আপনার অ্যাসিডিটি হয়ে আছে, সেই কারণে ব্যথা করছে। তো সেটা প্রপার টেস্ট না করলে, প্রপার ট্রিটমেন্ট না করলে জিনিসটা বোঝা যাবে না কি হয়েছে আপনার। আপনি যদি বাড়ির খাবার খেয়ে পেটে ব্যথা করে, সেটা আলাদা সমস্যা হতে পারে। আবার আপনি যদি এরকম হয় যে আপনার দৈনন্দিন খাবারের 60% বাইরে খাবার খাচ্ছেন বা ফাস্টফুড খাচ্ছেন, তখন তো পেটে ব্যথা হতেই পারে। তো একটা আপনি আমাদের এখানে আসুন, আপনাকে আমরা প্রপার ট্রিটমেন্ট করে আপনাকে প্রপার টেস্ট লিখে দিয়ে আপনার চিকিৎসা করা হবে আর কি। একদম। যোগাযোগ করার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। টেলিস্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার 9830235527 বা 37, এই দুটি নাম্বার আপনি আপনার মোবাইলে বা আপনার নোটবুকে নোট করে রাখুন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ফোন করুন এবং অবশ্যই সহযোগিতা পাবেন। আর চেম্বার তো বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে। ডক্টর এস ভাদুরীর কাছ থেকে আবার শুনবো, আমরা পেটের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। এই যে বিভিন্ন নামগুলো আসছে, আলসারের সমস্যা, আমাদের পেটের সমস্যার একটা ব্যাপার, লিভারের সমস্যা, ফ্যাটি লিভার হয়ে গেছে, তো একটু আমরা যদি ভেঙে ভেঙে ছোট ছোট করে এই বিষয়গুলো নিয়ে একটু বুঝে যাই, জেনে যাই, তাহলে আমাদের বন্ধুদের সুবিধা হয়। দেখুন, এই যে গ্যাস্ট্রিক আলসার, আলসার মানে হচ্ছে একটা ঘা, ঠিক আছে। আমরা প্রথমে কি হয়, আমাদের যে এই যে পেটের যে আমি বললাম যে ওখানের যে পরিবেশটা, আমি একটু আগে বললাম যে খুব যদি অ্যাসিডিক নেচারের হয়, আমাদের কি হয় দেখবেন, আমাদের একদম মুখ থেকে একদম অ্যানাস অব্দি যে আমাদের যে পাইপটা চলে গেছে স্টমাক শুদ্ধ, ওখানে একটা কিন্তু মিউকাস মেমব্রেন আছে, মানে একটা কি বলবো পিচ্ছিল মতো একটা কিন্তু মেমব্রেন আছে, যেটা আমরা ওটা প্রোটেক্ট করে অ্যাকচুয়ালি আমাদের যে খাদ্য খাবারগুলো খাই, যাতে আমাদের এই যেই পাইপটা দিয়ে যাচ্ছে স্টমাকে যাচ্ছে, স্টমাক থেকে ইন্টেস্টাইনে যাচ্ছে, লাস্টে গিয়ে আমাদের অ্যানাসে দিয়ে মলটা বেরিয়ে যাচ্ছে, এই পুরো পাইপটা যাতে ড্যামেজ না হয় অ্যাসিডের কারণে, সেইটাকে প্রোটেক্ট করার জন্য একটা মিউকাস মেমব্রেন থাকে, ঠিক আছে। শ্লেষ্মাযুক্ত মেমব্রেন, মিউকাস মানে শ্লেষ্মা, ঠিক আছে, মানে পিচ্ছিল একটা পদার্থ যেটা ওই জায়গাটাকে স্মুথ করে রাখে এবং সেটাকে প্রোটেক্ট করে যাতে কোনো রকম মানে কোনো কি বলবো জার্ম থেকে অথবা কোনো আমাদের অ্যাসিড থেকে সেটা মানে আক্রান্ত না হতে পারে বা কোনো ড্যামেজ না হতে পারে। যখন আমাদের অতিরিক্ত মাত্রায় এই অ্যাসিডিটিটা ফর্ম হতে থাকবে, তখন কি হয় মানুষের একটা টাইমের পর প্রথমে ওখানে কি হয় হাইপার অ্যাসিডিটি হয়, যেটা বললাম বুক জ্বালা, বুকে ব্যথা, গ্যাস হয়ে গেছে, অ্যাসিড হয়ে গেছে, গলা জ্বালা করছে, এই প্রবলেমগুলো প্রথমে আসে। সেটা যদি আমরা যত্ন না নিই বা কেয়ার না করি, ডাক্তারবাবুদের না দেখাই, নেক্সট যেটা আসবে গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস মানে আমাদের যে স্টমাকটা সেটার মধ্যে ইনফ্লেমেশন, মানে সেটা ফুলে ওঠে। আইটিস যখন কথাটা আপনি পাবেন বুঝবেন সেই জায়গাটার কোনো একটা ফোলা ভাব হয়েছে, তো গ্যাস্ট্রাইটিস। তার মানে ওই জায়গাটা তখন আস্তে আস্তে কিন্তু তার কর্মক্ষমতা কমছে এবং সেখানে একটা ক্ষয়ক্ষতি হওয়া শুরু হয়েছে। এরপরে কি হয়, আরো যদি দীর্ঘদিন ধরে ওই অ্যাসিডের প্রবলেমটা আমাদের বাড়তে থাকে এবং ট্রিটমেন্ট না হয়, তখন কি হয় ওই যে প্রলেপটা মিউকাস মেমব্রেন, শ্লেষ্মা জাতীয় যে একটা আবরণ থাকে, সেটা ড্যামেজ হতে থাকে এবং ড্যামেজ হতে হতে সেই ওই জায়গাটা নষ্ট হয়ে যায় এবং মাংসপেশিতে গিয়ে কিন্তু তখন আঘাত করে ওই ঘাটা। এইটাকেই কিন্তু আমরা গ্যাস্ট্রিক আলসার বলা হয়। একদম ঠিক। এরপরে আমরা অন্য বিষয়গুলোতে যাব এবং গ্যাস্ট্রিক আলসার হয়ে গেলে আপনার কি ধরনের সিমটম থাকতে পারে, কি এর ট্রিটমেন্ট, সব বিষয়টা নিয়ে আমরা আপনাদের জন্য আলোচনা করব। তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, একটু জোরে বলুন, কে বলছেন? হ্যাঁ বলছি ম্যাডাম, আমি থেকে মৌসুম বাগ বলছি। আমার সমস্যা বলছে সকাল 8টার সময় এই বেলা 10:30টার সময় আর 1টার সময় খাওয়া দাওয়া না করলে না এটা দুর্বল হয়ে যায়। খাওয়া দাওয়া না করলে শরীরটা দুর্বল হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাবার না করলে তো শরীর দুর্বল হবেই। দুর্বলতা মানে আপনার কি কি ধরনের সমস্যা হয় সেটা একটু ডাক্তারবাবুদের বলুন। সমস্যা বলতে ওই টাইমটা নয়, যদি যেতে কিছু ভারী জিনিস কিছু না দিলে সেই সময়টা আমার চলতে গেলে গুনগুন করে, অনেক কিরকম একটা চোখের হয়ে যাবে না, এইটা মনে হয়। বয়স কত আপনার? কোনো শারীরিক অসুস্থতা আছে যার জন্য মেডিসিন খেতে হয়? মেডিসিন এই জন্য দিয়েছিলাম, আমাকে বলছে ডাক্তার বলছেন যে এইরকম আমার টেনশনে হচ্ছে না, এই ওষুধ দিয়েছে, ঠিক আছে। কিন্তু টেনশনের জন্য আমি তো এর আগেও দেখছি কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। আর বছর 1 বছরের মতো হলো এইরকম হচ্ছে, অথচ ওষুধ খেয়ে যাচ্ছি, মানে আমি রেজাল্ট পাচ্ছি না, মানে এটা সবই খেয়েই যাচ্ছে। বেশ, ডক্টর ভাদুরী থেকে একটু শুনবো না। আচ্ছা, আপনার যে প্রবলেমটা হচ্ছে, আপনার রাতে ঘুম ঠিক মতো হয়?
ডাক্তারবাবু ওইটা ঘুমটা হওয়া আমাদেরও ডাক্তারবাবু বলেছিলেন ঘুমের জন্য বলে না আমাকে একটা ওষুধ দিয়েছে আর ওইটা খেয়ে ঘুম ধরে যায় তা স্বাস্থ্য সকালে উঠলে নয় আমি রাত্রে দুটো ভাত খেয়েছি এই কারণে যদি শুনি না এই যখন আমার শরীরটা তখন হালকা হয়ে থাকে বলে সকালবেলা উঠলেই আমার শরীরটা ঝিমঝিমি করে। আচ্ছা, আপনি আর কোনো সময় সুগার টেস্ট করেছিলেন? হ্যাঁ সুগার ওকে আছে, সুগার থাইরয়েড এগুলো সব ওকে আছে, হালকা কোলেস্ট্রল ছিল স্যার, হালকা কোলেস্ট্রল ছিল, ওষুধ দিচ্ছে, ওষুধটা খাচ্ছি সেটা এখন লিমিটে আছে, বলেছে যে এইটা কোনোদিন বন্ধ করবেন। আচ্ছা, আপনি শুনতে থাকুন, বলছি। দেখুন, প্রথম কথা, দুর্বলতার অনেকগুলো কারণ থাকে। প্রথম হচ্ছে দেখা যায় যে আপনার যতটা শরীরে ক্যালোরি দরকার, মানে খাদ্য খাবার দরকার, সেই পরিমাণে আপনি খাদ্য খাবার খাচ্ছেন কিনা। আপনার কথাগুলো খুব আস্তে আসছিল, তো হ্যাঁ, তো রাতের বেলা যে আপনি খাবার খাচ্ছেন অল্প করে খাচ্ছেন সেটাই বোধহয় বললেন, এবং পরের দিন সকালবেলা উঠলেই আপনার টায়ার্ড হয়। হয়তো দেখা যাচ্ছে আপনার শরীরে সুগারের মাত্রাটা কিছু কম থাকতে পারে, এবং পর্যাপ্ত পরিমাণে যদি মানুষের শরীরে সুগার না থাকে, মানে সঠিক মাত্রা, তাহলে কিন্তু মানুষের দুর্বলতা আসবে। এই জন্যই দেখবেন অনেকের যাদের সুগার ফল করে তখন সিমটমটা কি হয়, সে ক্লান্ত হয়ে পড়ে হঠাৎ, এটা একটা আছে। আবার এমনও হয় অনেক সময় যখন কারো সুগার হয় এবং দেখা যাচ্ছে যে তার ইনসুলিন ঠিকমতো কাজ করছে না, তার মানে শরীরের মধ্যে আপনি যতই খাবার খাচ্ছেন সেটা কিন্তু এনার্জিতে কনভার্ট হচ্ছে না, সে সময়ও কিন্তু মানুষ দুর্বল হয়ে পড়ে এবং দেখবেন ওজন কমা শুরু করে, কারণ তার ক্যালোরিটা কিন্তু ঠিকমতো বানানো হয়ে এনার্জিতে কনভার্ট হচ্ছে না। ঠিক আছে, তো এগুলো আমরা দেখতে পাই। এবার আপনার কি হচ্ছে, রাতে ঘুম হচ্ছিল না, ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিয়েছে। ঘুম একটা পার্ট, ঘুম যদি ঠিক না হয় মানুষের কিন্তু ক্লান্তি বা দুর্বলতা আসে। কিন্তু রেগুলার আপনি 8টার সময় ঘুম থেকে উঠলেই যখন আপনার ওই প্রবলেমটা হচ্ছে, তাহলে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের যে পেচ্ছাপ দিয়ে আমাদের প্রোটিনটা বেরিয়ে যায়, ঠিক আছে, সেটাও কিন্তু এই যে ধাতুটা বেরিয়ে যাওয়া, এটাও কিন্তু একটা দুর্বলতার কারণ হয়। তো এগুলো টেস্ট করলে বোঝা যাবে। আপনি একটা কাজ করুন, 1 বছর ধরে যখন ভুগছেন, একবার আপনার বাড়ির কাছাকাছি আমাদের কোথায় চেম্বার আছে হেল্পলাইন নাম্বারে জেনে নিন, সেখানে চলে আসুন, এসে পুরো ডিটেলসটা বলুন, আমাদের ডাক্তারবাবুরা শুনে আপনাকে যে ট্রিটমেন্টটা দেবে সেটা থেকে কিন্তু আপনি এগুলো সবগুলো ঠিক করে নিতে পারবেন। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু ফেলে রাখবেন না, কারণ যত দিন যাবে যদি প্রবলেমটা আপনার রয়ে যায়, আপনি যদি না জানতে পারেন কেন হচ্ছে, তাহলে কিন্তু সেটা যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা ঠিক না করেন, তাহলে নতুন নতুন সমস্যা কিন্তু দিনের পর দিন আসতে থাকবে। একদম। আর যদি আপনি সমস্যা থেকে রেহাই পেতে চান তাহলে তো টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে, অবশ্যই আমি বলে দেবো যে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। একবার জানিয়ে রাখি আপনাদের, যারা বনগাঁর দিকে রয়েছেন তাদের জন্য কিন্তু চেম্বার থাকে। ডক্টর এন ভট্টাচার্য কিন্তু বনগাঁর বন্ধুদের জন্য সময় দেন। গঙ্গারামপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন ক্যানিং এ ডক্টর আর দেখে, আসানসোলে কিন্তু থাকেন ডক্টর বি শর্মা, পেয়ে যাচ্ছেন বর্ধমানে চেম্বার ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে ডক্টর এই হালদারকে, কাকদ্বীপে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুর চেম্বারে থাকেন ডক্টর এন ভট্টাচার্য, বোলপুরে কিন্তু আপনারা পেয়ে যান ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এই হালদার, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় পাচ্ছেন ডক্টর এই হালদারকে, মেচেদা চেম্বারে অবশ্যই থাকেন ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরে পেয়ে যাচ্ছেন কিন্তু এবার খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাই অবশ্যই খড়গপুরের দিকের বন্ধুরা যদি ডক্টর বি শর্মার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে এখনই টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নাম লেখাতে হবে। শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এই হালদারকে, আগরতলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন শিলচরে, এবার শিলচরে কিন্তু থাকছেন ডক্টর এস ভাদুরী। তাই অবশ্যই শিলচরে আসামের বন্ধুরা যোগাযোগ করতেই পারেন। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মা এবং ডক্টর এস ঘোষাল, দুজন সাইডে কিন্তু থাকেন, আপনারা একটু ফোন করে জেনে নেবেন কাকে পাচ্ছেন। পাশাপাশি জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। চেম্বার কিন্তু রয়েছে আমাদের মধ্যমগ্রামে, যেখানে সোমবার এবং শুক্রবার চেম্বার এই ডক্টরদের আপনারা কিন্তু পেয়ে যাবেন, অন্য দিনও পাবেন, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। ল্যান্সডাউন চেম্বারে কিন্তু আমাদের পেয়ে যাচ্ছেন ডক্টরদের, যেটা শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে, পেয়ে যাচ্ছেন একদম হাতিবাগান চৌমাথায়, বুধবার করে চেম্বার থাকে।
খিদিরপুরেও কিন্তু আমাদের চেম্বার থাকে। হাওড়ার মধ্যে শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে আপনারা কিন্তু চেম্বার পাচ্ছেন। এছাড়া দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে পেয়ে যাচ্ছেন আমতলায় চেম্বার, যেখানে থাকেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? অজিত রায় বলছি। কোথা থেকে বলছেন অজিত বাবু? বর্তমান বর্ধমান থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যা, আমার গ্যাস অম্বলতা সমস্যা আছে। আর মাস কয়েক ধরে দেখি, 5-7 মাস ধরে মানে পেট পাখি পাখি পটি হচ্ছে, আম থাকছে। আচ্ছা, এটাই আপনার সমস্যা তাই তো? পেটে ব্যথা হচ্ছে? মানে ওষুধ খাচ্ছি, কোনোভাবে কোনো কিছু ইয়ে হচ্ছে না। কিন্তু অনুষ্ঠানে দেখলাম, তাই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে যে মানে পেটে। বেশ বেশ, ডক্টর এস খানের থেকে অবশ্যই শুনে নেবো। আপনি শুনতে থাকুন। কোনো প্রশ্ন আছে কি ওনাকে? না, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, শুনুন আপনি। আপনি বললেন না 6 মাস ধরে আপনার পেটে আম হচ্ছে, আমার সমস্যা হচ্ছে, আপনি চিকিৎসা করেছেন, ট্রিটমেন্ট করেছেন, হয়তো আপনি এই জন্য গ্যাসের ট্যাবলেটও খাচ্ছেন, সবকিছু করছেন, ঠিক আছে। বাট আপনি তো বললেন না আপনি কি খাওয়া দাওয়া করেন কি, হয়তো আপনার খাওয়া দাওয়ার মধ্যে কোনো সমস্যা আছে। আপনাকে এবারে যেখানে আপনি ট্রিটমেন্ট করেছেন সেখানে হয়তো আপনার কোনো পেটের ছবি মানে ইউএসজি কিছু হয়েছে কিনা, বা আপনার এলএফটিতে কোনো সমস্যা আছে কিনা, আপনার লিপিড প্রোফাইল ঠিক আছে কিনা, সেগুলো দেখতে হবে। তো এবারে আপনি একটা কাজ করতে পারেন, আমাদের বর্ধমানে কাছে চেম্বার আছে, সেখানে এসে যোগাযোগ করে আপনার ট্রিটমেন্ট করাতে পারেন। তার আগে আপনি আপনার খাদ্যাভ্যাসটা চেঞ্জ করুন। আপনার হয়তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনি যেখানে কাজ করেন আপনার সেই জন্য সারাদিনের মানে রেগুলার আপনার যে খাওয়ার টাইমটা সেটা চেঞ্জ হয়। আজকে হয়তো আপনি দুপুর 1টাতে লাঞ্চ করছেন, কালকে দুপুর 3টে লাঞ্চ করছেন। তো আপনার যদি প্রপার সেই টাইমটা না থাকে, আপনার 6 মাসের ট্রিটমেন্টের পরে বলছেন যে কোনো ইয়ে নেই, এটা তো আমাদের আয়ুর্বেদে এটা খুব সুন্দর ট্রিটমেন্ট এটাতে আছে। আপনার এটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে। এটা যে পেটের সমস্যা বলছেন, এটা হয়তো আপনার জিআরটি সমস্যা হয়েছে এটা। তো আপনি আমাদের বর্ধমানের চেম্বারে আসুন, সেখানে আপনি এসে ট্রিটমেন্ট করান। আপনার এই যে সমস্যাটা এটা চিরদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আর কি। একদম। শুনুন আপনারা, এবং পেটের সমস্যার মানে আমাশার সমস্যা, এটা ডক্টর এস ভাদুরীর থেকে একটু জানতে চাইবো। এটা খুব কমন একটা সমস্যা যে আমাশার সমস্যা। তো সত্যি কি আমাশার সমস্যাকে চিরতরে নির্মূল করা সম্ভব, বা আমাশার সমস্যাকে নির্মূল করার জন্য আমাদের নিজেদেরও কি কি দায়িত্ব পালন করা উচিত? দেখুন, এই যে আমাদের আয়ুর্বেদে বলছে যে আমাদের যে কোনো রোগের সৃষ্টি হয় আম থেকে। এই আম যেটা বলা হচ্ছে সেটা কিন্তু তৈরি হয় আমাদের পেটে, এবং আম যেখানে যেখানে গিয়ে জমে থাকে বা যেখানে ওটার মানে প্রভাব ফেলে সেখানেই কিন্তু বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। যদি সেটা দেখা যাচ্ছে যদি পেটে থাকছে, তাহলে সেটা আমাশয় আমরা যেটা বলছি অ্যামোবিক ডিসেন্ট্রি যেটা আমরা বলা হয়, বা যে পেট খারাপ যেটা আমরা শুনি অনেক সময়, যে পায়খানা দিয়ে একটা কফের মতো জিনিস বেরোচ্ছে, খুব স্লিপারি আম বেরাচ্ছে সবাই বলে সেটা। আচ্ছা, সেটা গেল। আবার ওটা কি হচ্ছে, যদি কোনো জয়েন্টে গিয়ে হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে সেখানে আমাদের যে হাড়ের জয়েন্টের ব্যথা হচ্ছে, বাত হচ্ছে। আবার যদি সেটা অন্য কোনো শরীরের অঙ্গে গিয়ে দাঁড়ায়, আটকে থাকে, তাহলে সেখানে তার রোগের সৃষ্টি করে। তো এই যে আমাশয়টা, এইটাকে কিন্তু আমাদের নির্মূল করা যায় আয়ুর্বেদে। এইটাকে কি করতে হবে, আমাদের আয়ুর্বেদ যে মেডিসিন আছে, মেডিসিনের পাশাপাশি আমাদের কিন্তু পঞ্চকর্মা থেরাপি একটা আছে, যেটা আয়ুর্বেদের একটা বিশেষ একটা কিন্তু অংশ। এই পঞ্চকর্মা থেরাপির কাজ কি? পঞ্চকর্মা থেরাপির কাজ হচ্ছে আমাদের শরীরকে ডিটক্সিফাই করা বা শোধন করা। যদি আমার ভেতরের শরীরটা শোধন হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে আমার এই যে আম, সেটা কিন্তু পেটের মধ্যে জমে থাকতে পারছে না। বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন ক্রিয়া আছে যার মাধ্যমে পঞ্চকর্মা থেরাপি করা হয়, এবং সেগুলোর মাধ্যমে কিন্তু দেখা যায় যে আমাদের শরীরের ভেতরে বিভিন্ন জায়গায় যত রকম মানে মানে অপ্রয়োজনীয় জিনিস আছে বা বর্জ্য পদার্থ আছে জমে রয়েছে, যেটা বেরোতে পারছে না নর্মাল সিস্টেম দিয়ে, সেটাকে কিন্তু বের করে দেওয়া যায়। এবং এটা যখন বেরিয়ে যাবে, তখন কিন্তু আমি একেবারে শোধন হয়ে গেলাম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম, পিওর হয়ে গেলাম। যেটা আমরা ধরুন একটা গাড়ির ক্ষেত্রে করি, আমরা কি করি, সার্ভিসিং করি। সার্ভিসিং কি, এমনি সাধারণত আমরা গাড়িটা বাইরে থেকে রেগুলার মুছছি জল দিয়ে, বা কোনো কি বলবো ক্লিনার দিয়ে মুছছি, যেমন আমরা ডেইলি রেগুলার স্নান করছি, এটা হচ্ছে বাইরে থেকে। কিন্তু ভেতর থেকে আমরা কি করি, 3 মাস অন্তর অন্তর গিয়ে গিয়ে কিন্তু আমরা সার্ভিসিং করাই গাড়িটা। যখনই দেখবেন আপনার কোনো গাড়ির প্রবলেম হচ্ছে, আপনি কিন্তু তখন মেকানিকের কাছে নিয়ে যাচ্ছেন, সে বলছে সার্ভিসিং করে নিন। সার্ভিসিং যখনই করছেন, ভেতরটা পুরোটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। ছোটখাটো যেগুলো সমস্যা থাকছে সেগুলোকে কারেকশন করিয়ে দিচ্ছে। তারপরে যেই আপনি বাইকটা মানে গাড়িটা চালাচ্ছেন, 2 হুইলার হোক 4 হুইলার, যে কোনো গাড়ির কথা, তখনই দেখবেন খুব স্মুথ চলছে, কোনো সমস্যা হচ্ছে না, গাড়ি দিয়ে ধুয়ো বেরোচ্ছে না, গাড়ির আওয়াজ হচ্ছে না কোনো, এবং দেখবেন মাইলেজও বেশি দিচ্ছে। আমাদের শরীরেও কিন্তু তাই। যখনই আপনি পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে আপনি ভেতরটাকে পরিষ্কার করে নেবেন,
একদম শোধন করে নিচ্ছেন, তখন দেখবেন যে ওষুধের আন্ডারে আপনি ট্রিটমেন্ট আছেন সেই ওষুধের গুণাগুণও বেড়ে গেছে এবং আপনি খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে যাবেন। এই যেটা আছে, আমাশয় যেটা আছে, এটাকেও কিন্তু এইভাবে শোধন করা যায়। একদম। আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে, একটু কথা বলবো। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি মধুমিতা দাস বলছি, বর্ধমান থেকে। বর্ধমান থেকে। বলুন কি সমস্যা, বয়স কত আপনার? আমার বয়স 27+। আমার হচ্ছে কি, মাঝে মাঝে বুকটা ধরপড় করে আর হাত পাগুলো কাঁপে, আর মাথাটা মাঝে মাঝে দরদর করে, মানে মাঝে সাথে মাথার যন্ত্রণা হয়, গ্যাস হয়, বমি বমি এরকম হয়। গ্যাস কম্বল থেকে মাথাটা লাগে, বুক ধরপড় করে, হাত পা কাঁপে, এরকম হয়। আচ্ছা, ডক্টর এস খানের, ডক্টর এস ভাদুরী থেকে একটু শুনে নিই যে কি সমস্যার সমাধান। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা আমার 3-4 মাস হচ্ছে না। আচ্ছা, আপনার পায়খানা পরিষ্কার হয়? হ্যাঁ, পায়খানা পরিষ্কার হয়, আবার মাঝে সাঝে একটু গন্ডগোল করে। আচ্ছা, আর আপনি কোনো ওষুধ খান? না না, এখন ওষুধ খাইনি। থাইরয়েড চেক করেছেন কোনো সময়? না না, কিছু টেস্ট করিনি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই যে বুক ধরপড় করা, যেটা প্যালপিটেশন আমরা বলি, ধরপড় করছে, মানে আপনি সাধারণভাবে বুক সবারই ধরপড় করে, এটা তো করতেই হবে, নাহলে মানুষ বেঁচেই থাকবে না, কোনো মানে আমরা কেউই বেঁচে থাকবো না, ঠিক আছে? কিন্তু তার একটা মানে ছন্দ রয়েছে। দেখা যায় অনেক সময় এটা কোনো কারণে খুব অন্য ছন্দে কিন্তু কাজ করা শুরু করে, বা খুব তাড়াতাড়ি হচ্ছে হঠাৎ, অথবা দেখা যায় যে আপনি ফিল করছেন যে আপনার বুক ধরপড় করছে। সাধারণ নর্মালে কিন্তু আমরা ফিল করি না, ও কিন্তু ওর মতো কাজ করে যাচ্ছে। তো এই যে ধরপড়ন, এটা এর অনেক কারণ থাকতে পারে। অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স যদি হয়, সেখানেও দেখা যায় এটা হতে পারে। আবার দেখছে যে আপনার হার্ট রিলেটেড কোনো সমস্যা হলে সেটার থেকেও হতে পারে। আবার দেখা যাচ্ছে ধরুন আপনি কোনো টেনশন করছেন, প্যানিক করছেন, সেখান থেকেও বুক ধরপড় করতে পারে। এরকম আলাদা আলাদা কারণ আছে। এবং আপনার যেটা বলছেন মাঝে মাঝে মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে, এগুলোর কিন্তু অনেক রকম কারণ হতে পারে। একটা দেখুন, ঘাড় ব্যথা স্পন্ডাইলাইটিস থেকেও হয়। আবার যদি ধরুন আপনার খুব গ্যাস হয়ে গেল, সেখান থেকে হয়। আপনার প্রেশার যদি খুব বেড়ে যায়, সেখান থেকেও কিন্তু মাথার পিছন দিক ঘাড় ব্যথা হয়। অনেক সময় বা হাত দিয়ে নেমে আসে ব্যথাগুলো, এগুলো কিন্তু থাকে। এগুলোকে আপনি সঠিকভাবে যদি জানতে চান কি থেকে হয়েছে, রোগটা কি, তাহলে কিন্তু আপনি বাড়িতে বসে ফোনে শুধু শুনলে হবে না। এর জন্য কি করতে হবে, আপনার আসতে হবে। আগে যদি কোনো ডাক্তার না দেখিয়ে থাকেন, আপনি চলে আসুন। যদি দেখিয়ে থাকেন, সেই রিপোর্টগুলো, প্রেসক্রিপশনগুলো নিয়ে আসবেন। আমাদের ডাক্তারবাবুরা যখন দেখবে, যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করার দরকার থাকে, ওনারাই লিখে দেবেন এবং সেইভাবে টেস্টের রিপোর্ট দেখে বোঝা যাবে যে আপনার কি হয়েছে। অথবা যদি ওনারা আপনার সিমটমগুলো যখন ওনাদের চোখের সামনে দেখবেন, আলোচনা করবেন, সেই হিসাবেও কিন্তু আপনার ট্রিটমেন্টটা চালু হয়ে যেতে পারে। সেটা ডাক্তারবাবুরা দেখে বুঝবে আপনার কখন বা কিভাবে ট্রিটমেন্টটা করতে হবে। তবে একটা বলবো, আয়ুর্বেদ এমন একটা কিন্তু প্যাথি, যে প্যাথির মাধ্যমে যে কোনো রোগের কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। যদি সঠিক জায়গায় আপনি ট্রিটমেন্ট করতে পারেন এবং সঠিক ট্রিটমেন্টটা আপনার হয়, ডাক্তারবাবুদের পরামর্শে হয়, আর আপনি যদি ওটা সিরিয়াসলি ট্রিটমেন্ট করেন, দেখবেন যে কোনো রোগের কিন্তু তার সমাধান পেয়ে যাবেন। আর এর জন্য আপনি একটা হেল্পলাইনে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, এসে আমাদের কাছে একবার দেখিয়ে নিন। একদম। প্রত্যেকদিন প্রচুর মানুষ কিন্তু পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এবং তারা ভালো আছেন, তারা নিজে মুখে স্বীকার করছেন এবং শুধুমাত্র নিজে ভালো থাকার ইচ্ছেটাই তাদের মধ্যে সীমাবদ্ধ নেই, তারা আপনাদেরও ভালো রাখতে চাইছেন। সে কারণে কিছু বার্তা রেখেছেন তারা আপনাদের জন্য, সেই বার্তাগুলো শুনে নেব, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুরাহা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেক সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম, মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা,
এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর এই অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানে ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে। 15 দিনের ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন? অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরে ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরে ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওর ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6। 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্টটা ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? আর কি প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন? মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছে? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় এখন প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাবো এবং আরো একবার আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শারীরিক অসুস্থতা নিয়ে অবশ্যই আলোচনা করব এবং শুধুমাত্র অসুস্থতা নিয়ে আলোচনা করবো এবং তার সমাধানটা নিয়ে আলোচনা করবো না, তা তো হয় না। সে কারণে আপনাদের বিভিন্ন কারণের যে পেটের সমস্যাগুলো আসে সেই কারণগুলোকে খুঁজে বের করার প্রচেষ্টা কিন্তু আমরা করছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অভিজ্ঞ চিকিৎসক। এক তো রয়েছেন ডক্টর এস ভাদুরী এবং অবশ্যই রয়েছেন ডক্টর এস খান। দুজনকে আরো একবার জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। আরো একবার ডক্টর এস ভাদুরীর কাছে যাব। গ্যাস্ট্রাইটিস নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং এটা একটা কারণ আমাদের পেটের সমস্যার। এছাড়া আর কি কারণ হতে পারে যে সমস্যাটার জন্য আমার পেটে প্রবলেম আসছে? দেখুন, আরেকটা প্রবলেম হতে পারে। দেখুন, আমাদের যখন কি হয়, আমাদের পেটের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে, কিছু আমাদের বন্ধু ব্যাকটেরিয়া থাকে। আমাদের শরীরের সারা শরীরেই কিন্তু এই জীবাণু দিয়েই তৈরি। জীবাণু যদি না থাকতো তাহলে কিন্তু ঠিক মতো আমাদের শরীর ফাংশন করতো না। কিন্তু এই জীবাণুগুলো হচ্ছে আমাদের বন্ধু জীবাণু, যেগুলোর কথা বলছি। ব্যাকটেরিয়া থাকে কিছু আমাদের পেটের মধ্যে, যার কাজ হচ্ছে আমাদের এই হজমটা ঠিক মতো করা, এবং তার জন্য কিন্তু তার একটা সুন্দর পরিবেশ দরকার। সেই পরিবেশটা আমরা কোথা থেকে পাবো? যে যদি সঠিক খাওয়া দাওয়া করি। এবং সেই খাওয়া দাওয়াগুলো কেমন হতে হবে? এই যে অ্যাসিডিক নেচার যদি হয় বেশি আমাদের খাওয়া দাওয়া, তাহলে সেগুলো মরে যেতে পারে। এবং যখনই ওই অ্যাসিডিক নেচারের খাদ্য খাবারগুলো আমরা খাই, যেগুলো ধরুন ওই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো, তো তখন কি হয়, খারাপ ব্যাকটেরিয়াগুলো সেগুলো খেয়ে আবার বেঁচে থাকে, তখন সেগুলোর বারবারন্ত হয়ে যায়। তো এই যে পরিবেশটা যদি আমরা তাহলে মানে ঠিক মতো খাদ্য খাবারগুলো খাই, যেখানে আমার শরীরের মধ্যে এক্সট্রা অ্যাসিড তৈরি হবে না, যতটুকু দরকার ততটুকুই থাকবে, খাওয়া ঠিক মতো, কিন্তু তখন আমার হজম হবে। এবার যদি খাওয়া হজম হয় তাহলে তো হয়ে গেল, তাহলে আমি সুস্থ থাকছি। যদি হজম না হয়, আমরা নিজেদের খাদ্য খাবারের ধরনের জন্য বা
উল্টোপাল্টা খেয়ে ফেলার কারণে আমাদের যখন পেটের সমস্যাগুলো হয় তার মধ্যে একটা কি হতে পারে, দেখা দেয় যে আমাদের পেটের সমস্যা, সেখান থেকে হাইপার অ্যাসিডিটি যেটা বলি, মানে অ্যাসিডটা বেড়ে যায়। আরেকটা কি হয়, ধরুন আমাদের কনস্টিপেশনের ব্যাপার চলে আসে, যে আমাদের কোনো সময় ধরুন পায়খানাটা ঠিক হচ্ছে, কোনো সময় হচ্ছে না। এই যে কনস্টিপেশন যখনই হবে, তার মানে আমার মল, যেই জিনিসটা খারাপ জিনিস আমার শরীর থেকে বের করে দিতে চাইছে শরীর, সেটা বেরোতে পারছে না, কারণ আমার শরীরে ওই সিস্টেমটা ঠিক মতো কাজ করছে না। তখন কি হয়, আমাদের যে স্টুলটা মানে মলটা তখন কি হয়, শক্ত হয়ে যায়, এবং শক্ত হয়ে কি হয়, ওটা পেটের মধ্যে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে জমে থাকে, এবং সেখান থেকে কিন্তু গ্যাস ফর্ম করে। এই যে গ্যাসটা, সেটা কি হয়, আমাদের যে পুরো পেট তার মধ্যে ছড়িয়ে যায়, এবং দেখা যায় যে আমাদের পেট ফুলে আছে, খিদে পায় না, মানে হাত দিয়ে অনেকে ট্যাপ করলে বুঝবে যে একটা আওয়াজ হচ্ছে, খাবার কোনো মানে ইচ্ছেই থাকছে না। তার সাথে সাথে ব্যথার সৃষ্টি করে, কখনো বুকে ব্যথা, কখনো পিঠে ব্যথা, কখনো হাত পায়ে যদি কারো ব্যথার ব্যাপারটা থাকে, ধরুন কারো আর্থারাইটিসের প্রবলেম আছে বা জয়েন্ট পেন আছে, তাদের ক্ষেত্রে ওগুলো তখন বেড়ে যায়। অনেকে এসে আমাদের কাছে বলে যে আমার মানে গা হাত পায়ে না, যখনই পটিটা ক্লিয়ার হয় না, গা হাত পায়ের ব্যথা বেড়ে যায়। কারণ হচ্ছে ওই যে বাত প্রকৃতি, যেটা বাত মানে বায়ু, এই বায়ু প্রকৃতিটা কিন্তু তখন শরীরের মধ্যে অ্যাগ্রিভেট করে, মানে অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, তখনই কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। আর ব্যথার কারণও কিন্তু এই বায়ু, তার জন্য ওটা যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় শরীরে, তখন এই সমস্যাগুলো আসে। তো এই ধরনের প্রবলেম কিন্তু আমরা পেটের সমস্যা থেকে দেখতে পাই। একদম। আর গ্যাসের সমস্যা আমরা কিন্তু সবসময় বলেই থাকি যে গ্যাসের সমস্যা হচ্ছে, তখন কি করি, কোন একটা মেডিসিন শপে গিয়ে হঠাৎ করে একটা মেডিসিন নিজের মতন খেয়ে আমরা সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। আপনি হয়তো জানেন না যে সেটা হিতে বিপরীত অনেক কিছু আপনার জন্য কিন্তু হতে পারে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আর ট্রিটমেন্ট স্টার্ট করুন। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যা? বোলপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যা বলতে আমি ভালোই কাছে গেছিলাম, যেমন সারাদিন পেটের সমস্যা ছিল, হ্যাঁ এখন অনেকটা ভালো হয়ে। আচ্ছা, স্যারের কাছে এসেছিলেন এবং আপনার পেটের সমস্যা ছিল, এখন আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এবং খুব ভালো হয়েছে। বাহ, খুব ভালো কথা এটা। আর এখন কি আর কোনো সমস্যা আপনার আছে যার জন্য আপনি কোনো প্রশ্ন রাখবেন? আর সমস্যা নেই, কথা বলবো। হ্যাঁ, ওকে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। ভালো লাগলো যে ডক্টর এস ভাদুরীর কাছে আপনি এসেছেন, ট্রিটমেন্ট করেছেন, ভালো আছেন। এবং এটা একটা বড় দিক ডাক্তারবাবু, যে একজন ভালো চিকিৎসক যেরকম হওয়া দরকার, পাশাপাশি ভালো একজন পেশেন্টও হওয়া দরকার। একে যদি অপরের পরিপূরক না হয়, তাহলে বোধহয় ট্রিটমেন্টটা সঠিকভাবে এগোয় না। একদম একদম। দেখুন, এই ব্যাপারটা আজকে উনি যে সমস্যাটা নিয়ে এসেছিলেন আমাদের কাছে, তার মানে উনি কষ্ট পাচ্ছিলেন সেই সমস্যাটা নিয়ে। অনেকেই আসে আমাদের কাছে এরকম, যেহেতু ওনার নামটা শোনা হলো না তাই বুঝতে পারলাম না কে বলছেন। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি টিভিতে আরো 5 জনকে এই ব্যাপারটা জানাতে পারলেন যে আপনার এই সমস্যাটা এখন ঠিক হয়ে গেছে। তো অনেকেই না এসে কমপ্লেন করে, আমি অনেক চিকিৎসা করেছি কিন্তু কিছু হয়নি, এখন আমি শেষ একটা লাস্ট চেষ্টা করছি, যদি হয় তো ভালো, না হলে আমার বেঁচে থেকে কি হবে, এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে যায় একজন। ঠিক আছে, তো এই যে উনি এসেছিলেন ওনার কষ্টটা নিয়ে, আজকে উনি সেটার থেকে মানে রিলিফ পেয়ে গেছে, আরাম পেয়ে গেছে বলেই কিন্তু উনি উৎসাহ করে ফোনটা করেছেন। তো এরকম কিন্তু আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, এবং এটা সবচেয়ে ভালো যে আয়ুর্বেদ চিকিৎসা করলে কিন্তু একদম রুট কজ, গোড়ার থেকে গিয়ে কিন্তু চিকিৎসা হয়। দেখুন, উনি 4 মাস আগে এসেছিলেন, হয়তো উনি 3 মাস 4 মাস ওষুধ খেয়েছে এবং জিনিসটা ঠিক করিয়ে ফেলেছে। এখন আর ওনার কিন্তু প্রবলেম হচ্ছে না। আপনি জিজ্ঞাসাও করলেন এখন কি প্রবলেম হচ্ছে, উনি কিন্তু ওনার প্রবলেম নেই বলেই বললেন না আমার কোনো এখন প্রবলেম নেই। তো এই জিনিসটা কিন্তু দেখা যায় আয়ুর্বেদে এলেই সম্ভব, যদি সঠিক জায়গায় আপনি আসতে পারেন। কারণ গোড়া থেকে যদি আপনি ট্রিটমেন্টটা করে নেন, তাহলে যে কারণে আপনার প্রবলেমটা হচ্ছিল সেটা ঠিক হয়ে গেল। এবং আমরা যেভাবে বলবো, এই যে আপনি বললেন একজন আরেকজনের পরিপূরক, যদি আমাদের চিকিৎসকদের কথা এবং পরামর্শ শুনে আমাদের পেশেন্টরা চলে, দেখবেন সারা জীবনে ওই রোগটা কিন্তু আর ফিরে আসবে না। একদম, যেমন ভালো গুরু হতে হয় সেরকম ভালো কিন্তু শিষ্যও হতে হয়। ঠিক একই রকম ভাবে ভালো একজন চিকিৎসক যেরকম দরকার, পাশাপাশি একজন পেশেন্টকে সেই চিকিৎসকের কথা মেনে চলার মতন ধৈর্য এবং অবশ্যই মানসিকতা কিন্তু তৈরি করা উচিত, এবং তবেই কিন্তু আপনি তাড়াতাড়ি ভালো হবেন, তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার ম্যাম। হ্যাঁ, কে বলছেন?
আমি হাওড়া লিলুয়া থেকে বলছিলাম, সমাদার সূত্র। হ্যাঁ বলুন, কি সমস্যা নিয়ে ফোন করলেন? হ্যাঁ ম্যাম, আমি নার্ভের দোষের জন্য পরে আমি আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি। তো এখন খেতে খেতে পেটের মধ্যে একটু ব্যথা হচ্ছে ওষুধটা খাওয়ার পরে। তো আমি আয়ুর্বেদিক ডাক্তারবাবু আমাকে ইউএসডি করতে বললো, বললো উনি অ্যান্টিবায়োটিক বলে একটা জিনিস হয়েছে। আচ্ছা, তার জন্য আমি ওনার কাছে ওষুধ খাচ্ছি। উনি বললো কোনো ভয়ের কিছু নেই, আপনি ভয় পাবেন না, ওষুধ খান, এটা ঠিক হয়ে যাবে। এটা কি ঠিক হওয়ার কথা ম্যাম? আচ্ছা, আপনি আয়ুর্বেদ বলতে এনবিপি তে আসেননি, অন্য কোনো আয়ুর্বেদ সংস্থার কাছে ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার প্রশ্ন যে আয়ুর্বেদে আপনার এই সমস্যার সমাধান হবে কিনা? হ্যাঁ। ওকে, একটু ডক্টর এস ভাদুরীর থেকে শুনে নিন উত্তরটা। হ্যাঁ ডাক্তার, হ্যাঁ শুনুন। বলছি, দেখুন, প্রথম কথা বলবো, আয়ুর্বেদ এমন একটা চিকিৎসা, বড় থেকে বড় রোগকেও কিন্তু সারানো যায়। এবার যে প্যাথিতে এর চিকিৎসা নেই, সে প্যাথিতে হয়তো বলে দেবে না এর কোনো রেজাল্ট হবে না, বা যে প্যাথিতে মানে সিমটোমেটিক রিলিফ দেবে তারা বলবেন যে হ্যাঁ এটা ঠিক হবে। এবার ঠিক কোনটাকে বলছে? সিমটমটা শুধু চলে যাওয়াটা কি ঠিক? যে আপনার যে পেটে ব্যথাটা হচ্ছে, ব্যথাটা চলে যাওয়াটা কিন্তু রোগ সেরে যাওয়া নয়। আপনার হচ্ছে যে কারণে ব্যথাটা হচ্ছে, আপনি ইউএসজি করেছেন, রিপোর্ট আছে, আপনি রিপোর্টটা নিয়ে আমাদের কাছে আসবেন, আমাদের ডাক্তারবাবুরা দেখবে, আপনার ক্লিনিক্যাল একটা ডায়াগনোসিস হয়, মানে আপনাকে দেখেও আপনার সাথে কথা বলেও কিন্তু একটা জায়গায় পৌঁছবে। এই দুটো মিলে কিন্তু একটা নির্দিষ্ট করা হবে যে হ্যাঁ আপনার এই রোগটা থেকে কতটা সেই রোগটা দাঁড়িয়ে আছে, মানে কতটা পুরনো বা কতটা ক্রনিক হয়ে আছে, এবং সেটা কতটা সারতে পারে, পুরোপুরি কি সারবে না কিছুটা সারতে পারে, এবং সারতে গেলে কি করতে হবে। এই সব কিন্তু আমাদের ডাক্তারবাবুরা জাজ করে আপনার সাথে কথা বলবে এবং তারপর ট্রিটমেন্ট চালু হবে। ঘাবড়াবেন না, কারণ একটা কথা ভাববেন, দেখুন মানুষের সমস্যা আসতেই পারে, যে কোনো শুধু শরীর নিয়ে নয়, যে কোনো বিভিন্ন সমস্যা আমাদের আসে। আমরা যখন ঘাবড়ে যাই বা ওটা নিয়ে টেনশন করি, তার কিন্তু সমাধান আমরা পাই না, এবং শরীরের মধ্যে কিন্তু একটা বিক্রিয়া চলতে থাকে, যার জন্য আমাদের শরীর আরো দুর্বল হতে থাকে, বিভিন্ন রোগ আমাদেরকে অ্যাটাক করে। আপনার যে প্রবলেমটা, আপনি আয়ুর্বেদায় কিন্তু এর সমাধান পাবেন। তবে একটা কথাই, যে আপনার আসতে হবে, রিপোর্ট করতে হবে, বা রিপোর্ট যেটা আছে ওটা নিয়ে আসবেন, ডাক্তারবাবুরা দেখবে, তারপর যখন সঠিক নির্ণয় হবে যে কি করলে এটা ঠিক হবে, সেইভাবে ট্রিটমেন্ট করলে দেখবেন আপনি কিন্তু এটার থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম তাই, অবশ্যই নির্দ্বিধায় যোগাযোগ করুন। আপনার যে সংস্থা পছন্দ, যে প্যাথি পছন্দ, সেখানেই আপনি ট্রিটমেন্ট করতে পারেন। শুধু নজরে রাখবেন যে আপনি ভালো হচ্ছেন তো, ভালোর দিকে যাচ্ছেন তো, বা সঠিকভাবে আপনার ট্রিটমেন্ট এগোচ্ছে তো। তো এই ভাবনা চিন্তা আপনাকে রাখতে হবে। আর অবশ্যই আমাদের তরফ থেকে বলবো, আপনাদের সকলের জন্য এনবিপির দরজা কিন্তু খোলা রয়েছে। আপনি যে সমস্যা নিয়ে বললেন তার ট্রিটমেন্ট এনবিপিতে রয়েছে। যদি আপনি চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। কে আছেন পরের বন্ধু? নমস্কার। আমি হাওড়া জেলার উদয়নারায়ণপুর থেকে আশিস কর বলছি। কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে খাবার মিনিট পাঁচেক পর যে উঠে আছে, মানে অম্বল হয়ে যায়। অম্বলের সমস্যা, বয়স কত? সেটা কোনো মাছ, ডিম বা মাংস হতে পারে, যে কোনো খাবার। বয়স কত এখন আপনার? আমার বয়স 32 প্লাস। 32। ডক্টর খানের থেকে একটু শুনবো। আচ্ছা, আপনি যে বললেন আপনার খাওয়া দাওয়ার পর আপনার একটা মানে বুকে একটা গ্যাস, বুক জ্বালা করে বা উঠে আসে বললেন অম্বল টাইপের, এটা আপনার মূলত হচ্ছে কিন্তু জিআরডি থেকেই। হয়তো আপনি দীর্ঘদিন ধরে একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছেন বা কিছু ট্রিটমেন্ট করেছেন, এবারে এখন আপনি যেটাই খাচ্ছেন না, সেটা আপনার হজম হচ্ছে না, সেটা আপনার বলছেন যে আমার গলা বুক জ্বালা দিয়ে বেরিয়ে আসছে। তো এবারে আপনার যে খাওয়াটা খাচ্ছেন আপনি, সে খাবারটা আপনার তার সাথে আপনি যে মেডিসিন খাচ্ছেন সেটা আপনাকে চেঞ্জ করতে হবে বা আপনাকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে। হয়তো এটা হচ্ছে যে আপনার যে খাবারটা খাচ্ছেন আপনি, সেই খাবারটা আপনার প্রপারলি ডাইজেস্টই হচ্ছে না, এটা ইনডাইজেস্টিভ হয়ে রয়ে যাচ্ছে, বা সেটা থেকে হয়তো আম বেরোচ্ছে, বা ঠিকঠাক করে পটি ক্লিয়ার হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে, অনেক সমস্যা হতে পারে বিভিন্ন, বা পটি দিয়ে আপনার মিউকাস বেরিয়ে আসছে, আম বলি আমরা, ওটা একটা মিউকাস বেরিয়ে আসছে। তো আপনাকে এটাই করতে হবে, আপনি যে ট্রিটমেন্ট করাচ্ছেন, যে মেডিসিন খাচ্ছেন বা যে খাওয়া দাওয়া করছেন, সে সমস্ত কিছু আপনার মেডিসিনের রিপোর্ট, প্রেসক্রিপশন সবকিছু নিয়ে আপনি আমাদের নিকটস্থ যে চেম্বার আছে সেখানে আসুন, যোগাযোগ করুন, আমরা আপনার ট্রিটমেন্ট করবো, এটা আপনার সেরেও যাবে। একদম। তো এই অম্বলের সমস্যা, এটাও কিন্তু একটা বিষয় যে আমরা কথায় কথায় কিন্তু এটাও বলি ডক্টর ভাদুরী যে আমার অম্বল হয়ে গিয়েছে। মানে অম্বল বিষয়টা কি, এবং সত্যি এটা সম্পূর্ণভাবে সমাধানটা সম্ভব, তাই তো?
হ্যাঁ, এই যে অম্বল মানে হচ্ছে অ্যাসিড, যেটাকে অ্যাসিড সেটাকে কিন্তু আমরা ওই আমাদের ভাষায় অম্বল বলা হয়, ঠিক আছে। এবার এটা কিন্তু অবশ্যই ঠিক করা যায়। দেখুন, আপনি যদি কোনো একটা অ্যাসিড হলো আপনার, এবং সেটার মধ্যে আপনি বড়ি খেয়ে, দোকান থেকে বড়ি নিজে নিজে কিনে এনে খেয়ে নিলেন, সেই মুহূর্তের জন্য আপনার হয়তো সেই অ্যাসিডটার এফেক্টটা আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। কিন্তু আপনার শরীরে যে রেগুলার যে অ্যাসিডটা তৈরি হয়ে যাচ্ছে সেটা কিন্তু বন্ধ হলো না। যখনই দেখবেন সেই ওষুধটার এফেক্ট চলে গেছে, আপনার কিন্তু তারপরে আবার অ্যাসিড হয়ে যাবে। ধরুন আপনার দিনে একটা করে, অনেকেই বলে আমি ঘুম থেকে উঠেই একটা অ্যাসিডের বড়ি খাচ্ছি, তার মানে সে ধরেই নিয়েছে তার ডেইলি অ্যাসিড হচ্ছে এবং হবেই। তো রেগুলার খেতে খেতে কি হচ্ছে, যখন খাচ্ছে ততক্ষণ ঠিক থাকছে। এবং আমাদের কিন্তু মানে আমাদের পেটকে কিন্তু দ্বিতীয় ব্রেন বলা হয়, কারণ পেট সব বুঝতে পারে। এবং আমাদের শরীর কিন্তু এইভাবেই তৈরি যে আমি যেটা অভ্যাস করাবো সেটার মধ্যে সে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল থাকে এবং সেটাতে সে আরামে থাকে এবং সেটাই সে রেগুলার চায়। এবার দেখুন, যখন আপনি বড়ি খেয়ে নিচ্ছেন, প্রথম প্রথম দেখবেন আপনার অ্যাসিডটা কমছে, একদিন না খেলেও হয়তো প্রবলেম হচ্ছে না, কিন্তু একটা টাইমের পর এমন হবে যে আপনি বড়িটা না খেলেই আপনার অ্যাসিড পরের দিনই শুরু হয়ে যাবে। সেই আপনি হালকা খাবার খান, ভারী খাবার খান, যাই খাবার খান, কারণ বডি ওইভাবে অ্যাডাপ্ট করে নিয়েছে যে আমার ওই জিনিসটা প্রয়োজন, ওটা আমার একটা রেগুলার রুটিনের মধ্যে চলে এসছে। কিন্তু এতে আপনার রোগটা সারছে না। আপনার রোগটা সারাতে গেলে যে অ্যাসিডটাকে আপনি চাপা দিয়ে রাখছেন সেটা করলে হবে না। যে কারণে ওই অ্যাসিডটা রেগুলার উৎপন্ন হচ্ছে সেই কারণটাকে ঠিক করতে হবে। এবং আমাদের এখানে আয়ুর্বেদায় এনবিপিতে সেই ট্রিটমেন্ট হয় যার মাধ্যমে আপনার যে হাইপার অ্যাসিডিটি বা জিইআরডি এই ধরনের সমস্যাগুলোকে কিন্তু একদম নির্মূল করা যায়। শুধু একটাই করতে হবে, আমাদের কথা শুনে চলতে হবে, আমাদের সাথে কোঅপারেট করতে হবে এবং খাদ্য খাবার যেরকম বলবো আমরা সেভাবে খাবেন। তার সাথে যোগ একটা কিন্তু বড় পার্ট। আয়ুর্বেদের মধ্যে যোগের একটা বিশাল বড় কিন্তু অ্যাপ্লিকেশন আছে এবং তার মাহাত্ম্য বিশাল বড়, সেইটাও কিন্তু আপনার অ্যাপ্লাই হবে। তাহলে কি হবে, একটা টাইমের পর যখন আপনার ওষুধ খাওয়া আমরা বন্ধ করে দেবো, আপনি সুস্থ হয়ে গেলেন এবং সারা জীবন যাতে ওষুধ না খেতে হয় তার জন্য আপনি যদি যোগ ব্যায়ামগুলো অভ্যাস করে যান রেগুলার, যেগুলো আমরা অ্যাডভাইস করবো, দেখবেন আপনার ওই রোগটা কোনোদিনই ফিরে আসবে না। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি সুস্মিতা বলছি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে বলুন, বয়স কত? 24। কি প্রবলেম আছে? মানে মানে দুর্বল লাগছে, গরমে দুর্বল লাগছে, মুখে রুচি নেই, খেতে পাচ্ছি না। মুখে রুচি নেই, খেতে পাচ্ছেন না, একটু দুর্বলতা অনুভব করছেন। বেশ, ডক্টর ভাদুরী থেকে শুনবো কেন কারণ হচ্ছে। আপনার খাওয়া দাওয়া কেমন করছেন এখন? কি খাওয়া দাওয়া করছেন? নরমাল বাড়িতে যেরকম খাওয়া দাওয়া হয়। পটি ক্লিয়ার হচ্ছে? পায়খানা পরিষ্কার হচ্ছে? পায়খানা হয় না, হয়তো বুঝলাম, কিন্তু তখন ক্লিয়ার হয় না। ক্লিয়ার হয় না। আর রাতে ঘুম কেমন হচ্ছে? রাতের ঘুম মোটামুটি হয়। কতটা জল খাচ্ছেন আপনি রেগুলার? 2 লিটার মতো খাই। 2 লিটার মতো, ঠিক আছে। আর অ্যাসিডিটি হচ্ছে তো, আপনার খিদে পাচ্ছে না, দুর্বল লাগছে, এটাই তো বললেন? হ্যাঁ, শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা, এই যে যখন ওয়েদারটা চেঞ্জ হয়, অতিরিক্ত গরমে দুটো ব্যাপার হয়। দুর্বলতা লাগে, তার কারণ হচ্ছে আমাদের শরীর থেকে অনেক বেশি জল বেরিয়ে যায় এবং আমাদের শরীরের থেকে যখন ঘাম বেরোতে থাকে তখন আমাদের শরীরের মধ্যে যেসব সল্ট থাকে, নুন থাকে, ঠিক আছে, সেগুলোও কিন্তু বেরোতে থাকে এবং এই যে বেরোতে থাকে ঘামের সাথে এই নুনটা, তার জন্য কি হয়, আমাদের শরীরের ইলেকট্রোলাইট কিন্তু বেরিয়ে যেতে থাকে, ঠিক আছে। তো এইগুলো যখনই বেরোয় আমাদের কিন্তু একটা দুর্বলতা আসে। এটাকে কিভাবে আপনি ঠিক করতে পারবেন? এটাকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল আপনার খেতে হবে যাতে আপনার ডিহাইড্রেশন না হয়। এবং ডিহাইড্রেশনটা কিভাবে বুঝবেন? একটা তো হচ্ছে আপনি যেটা বললেন, আপনার ক্লান্তি ভাব চলে আসে, এটার থেকে বোঝা যায় ডিহাইড্রেশন হয়তো হচ্ছে। তার পাশাপাশি দেখবেন যে ঠোঁট শোকাচ্ছে, জল তেষ্টা বেশি পাচ্ছে, ইউরিন করতে গেলে দেখবেন যে ইউরিনের রংটা একটু লালচে হচ্ছে, ঠিক আছে, শরীর কষে গেছে, ইউরিনের পরিমাণ কমে গেছে, তার সাথে সাথে অনেক সময় দেখবেন কনস্টিপেশনও হচ্ছে। এগুলো দিকে বোঝা যায় যে ডিহাইড্রেশন হচ্ছে। তাহলে জলের পরিমাণটা আপনার কিন্তু বাড়াতে হবে, কারণ জলও কিন্তু আমাদেরকে
অনেক বেশি শক্তি দেয়। এবং দেখবেন যখনই আপনি ক্লান্ত হয়ে যান কি করেন, প্রথমে তো জল খান, আর কিছু খান, কারণ জলের মধ্যে যে অক্সিজেনটা আছে না, রিজার্ভড অক্সিজেন, সেটাই কিন্তু আমাদেরকে আমাদের এনার্জিটাকে বার্ন করতে সাহায্য করে। তো এইটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে আপনি যে খাদ্য খাবারগুলো খাচ্ছেন সেটা হয়তো আপনার যতটা পরিমাণে খাওয়া দরকার আছে তার থেকে হয়তো কম হয়ে যাচ্ছে, সেখান থেকেও আপনার দুর্বলতা আসতে পারে। অনেক সময় দেখা যায় যে শরীরের মধ্যে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কম, সেই ক্ষেত্রেও কিন্তু মানুষ দুর্বল, ক্লান্ত বোধ করে। এবং আরেকটা যেটা আপনার হচ্ছে যে খিদে পাচ্ছে না, টেস্ট লাগছে না, কারণ হচ্ছে যদি এই সময় একটু আপনি গুরুপাক খাবার খেয়ে ফেলেন যেটা হজম হতে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু দেখবেন আপনার পেট ভার হয়ে থাকবে, খিদে পাবে না বা খিদে ইচ্ছে করবে না, খাওয়ার যে একটা চাহিদা সেটা কিন্তু আপনার হবে না। এবং তার পাশাপাশি আপনার এমনিতেও রয়েছে প্রবলেম কনস্টিপেশন। আমার মনে হয় আপনার এই প্রবলেমটা জল মানে শরীরের জল কমে যাওয়ার থেকে হচ্ছে, কারণ এটা আপনার বললেন যে এই টাইমটাতেই হচ্ছে। যদি দেখছেন আপনি আমি যেগুলো বললাম সেগুলো করেও জল টল ঠিক মতো খেয়েও আপনার ঠিক হচ্ছে না, তাহলে একবার এসে দেখিয়ে নেবেন। ভেতরের কি কারণের জন্য আপনার প্রবলেম হচ্ছে সেটাও আমরা জেনে যাব, এবং সেভাবে চিকিৎসা করলে আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। একদম। পাশাপাশি আরো একবার আমাদের বন্ধুদের একটু মনে করিয়ে দেবো চট করে যে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। আপনারা কিন্তু বনগাঁয় চেম্বার পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিং এ কিন্তু থাকেন ডক্টর আর দে। পেয়ে যাচ্ছেন আসানসোলে ডক্টর বি শর্মাকে, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন বহরমপুরে ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে কিন্তু থাকেন ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, বোলপুরে থাকেন ডক্টর এস ভাদুরী এবং কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, হেরিয়ায় ডক্টর এ হালদার, নিচেলায় ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরে কিন্তু এবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, তাই যোগাযোগ অবশ্যই করতে হবে। পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন আগরতলায় ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে এবার কিন্তু পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া কিন্তু আমাদের চেম্বার রয়েছে মধ্যমগ্রামে, রয়েছে কিন্তু ল্যান্সটাউন হাজরাতে, রয়েছে অবশ্যই হাতিবাগানে, রয়েছে খিদিরপুরে, পেয়ে যাচ্ছেন হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে, পেয়ে যাচ্ছেন আমতলা। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলা চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। টিভি স্ক্রিনে যাচ্ছে আমাদের দুটি নিজস্ব নাম্বার 9830235527 বা 37, এই দুটি নাম্বারে ফোন করে আপনাদের কিন্তু অবশ্যই আপনার বাড়ির কাছাকাছি চেম্বার সম্পর্কে জানতে হবে এবং যোগাযোগ করতে হবে। আমরা আজকে পেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ডক্টর এস খানের থেকে একটু জানতে চাইবো যে ফ্যাটি লিভারের সমস্যা, এটাও কি পেটের একটা, যেহেতু পেটের মধ্যেই থাকছে আমাদের ফ্যাটি লিভার সমস্যাটা, কিন্তু এটা কি পেটের প্রবলেমের একটা বড় কারণ হতে পারে? হ্যাঁ, পেটের প্রবলেম একটা বড় কারণ অবশ্যই লিভার, কারণ লিভার হচ্ছে আমাদের হিউম্যান বডির লার্জেস্ট গ্ল্যান্ড। তো লিভার আমাদের শরীরের সম্পূর্ণ দিকটাই দেখাশোনা করে আর কি। আমরা ফার্স্টে যে খাবারটা খাই সেটা তো আমাদের ইসোফেজিয়াল টিউব দিয়ে স্টোমাকে যায়, এই স্টোমাকের যে অ্যাসিড আছে HCl সেটাকে ডাইজেস্ট করে উইদিন এনজাইমের সাহায্যে, তো সেটা তারপরে আমাদের ব্লাডের সাথে শরীরে মিশে যায়। তো এখানে লিভারেরও কিছু এনজাইম, বিলিরুবিন, বিলিভারডিন, যেগুলো খাবারটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। তো আমাদের ফ্যাটি লিভার যদি হয়, মানে লিভারের সাইজ যেটা নর্মাল আছে তার থেকে যখন লিভার বেড়ে যায় তখন সেটা আমাদের অনেক মানে শারীরিক সমস্যা তৈরি করে। আমাদের অনেকের সেটা থেকে মানে চুল হয়ে যায়, একটা জেরিডি ডিজিজ হয়, চুল পেকে টেকে যায়। তো এই কারণগুলো হয় আর কি লিভারের থেকে। তাছাড়াও গলাবুক জ্বালা তো একটা আছেই। তো পেটের সমস্যার পরবর্তী ক্ষেত্রে ফ্যাটি লিভার আসে। তো ফ্যাটি লিভারে প্রথমে একটা মাইল্ড ফ্যাটি লিভার আছে যেটা হেপাটোমেগালি, তারপরে সেটা গ্রেড ওয়াইজ চলে যেতে থাকে, গ্রেড 3, গ্রেড 4 পর্যন্ত। কিন্তু প্রশ্ন এটাই হচ্ছে যে কেন আমার লিভার প্রবলেমে পড়লো, মানে আমি এটা কি আমার ভুল, আমি কিছু ভুল কাজ করে ফেললাম সে কারণে আমার লিভার অসুস্থ হয়ে গেল? হ্যাঁ অবশ্যই, মানে যার লিভার হচ্ছে তার ভুলেই হচ্ছে। সে যদি ঠিকঠাক করে খাওয়া দাওয়া না করে, সে যদি ঠিকঠাক করে তার দিনচর্যা মানে ডেইলি লাইফস্টাইল তার ঠিকঠাক করে সে পালন না করে, তখনই তার সেই সমস্যা আসবে। প্রথমে পেটের সমস্যা আসবে, সেখান থেকে লিভার ডিজিজ আসবে। তো নিজের ভুলের জন্য নিজের লিভারেই সমস্যাটা আসে আর কি। এবং ডক্টর ভাদুরী থেকে একটু জানতে চাইবে যে পেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন রোগ নিয়ে আমরা আলোচনা করলাম, আমরা কি ভরসা করতে পারি এনবিপিতে? এনবিপিতে গেলে কি যে কোনো ধরনের পেটের সমস্যার সমাধান আমরা পেয়ে যাচ্ছি? হ্যাঁ ম্যাডাম, আপনারা যারাই আসবেন এখানে
যে কোনো ট্রিটমেন্ট তো হয়, তার পাশাপাশি এটাই বলবো আজকে যেহেতু আমরা পেট নিয়ে আলোচনা করছি, পেটের যে কোনো সমস্যা কিন্তু বা পেটের যে কোনো রোগ কিন্তু আমাদের আপনি নিরাময় পেয়ে যাবেন আমাদের কিন্তু এনবিপি তে। কারণ দেখুন আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্ট, আমি দুটো কথা বলেছিলাম যে আয়ুর্বেদ ট্রিটমেন্ট এমন একটা ট্রিটমেন্ট যেখানে যে কোনো রোগের চিকিৎসা রয়েছে, অবশ্যই আপনার সেই সময়টা আমাদেরকে দিতে হবে। এবং দ্বিতীয়ত আরেকটা বলছিলাম যে পঞ্চকর্মা একটা বড় পার্ট কিন্তু প্লে করে আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্টের মধ্যে। আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু এই দুটো ব্যবস্থাই রয়েছে। আমাদের এখানে দেখুন পেশেন্টরা যখন আসবে তাদের সাথে কনসালটেশন করার পর ডাক্তারবাবুরা স্থির করেন যে তাকে কি কি ট্রিটমেন্ট দিতে হবে। একটা তো হতে পারে যে তাকে শুধু মেডিসিন দেওয়া হলো এবং তার লাইফস্টাইল ম্যানেজমেন্টের জন্য তাকে যোগ, প্রাণায়াম এবং ডায়েট এগুলো তাকে বলে দেওয়া হলো, সেটা একটা হতে পারে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই রোগটা এতটা বেশি গাড়িয়ে গেছে, এতটা বেশি ক্রনিক হয়ে গেছে যে সেটা ওষুধ দিয়ে শুধু ট্রিটমেন্ট করতে গেলে দেখা যাবে যে সময় অনেক বেশি লেগে যাবে, বা দেখা যাচ্ছে যত সুন্দরভাবে আমরা তার রেজাল্ট চাইছি সেই জায়গাটা কিন্তু পৌঁছানো যাবে না শুধু মেডিসিন। সেক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদের যে পঞ্চকর্মা থেরাপি তার কিন্তু ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা কিন্তু বা সেই থেরাপিগুলো কিন্তু আমাদের দিতে হবে পেশেন্টদেরকে। তার ব্যবস্থাও কিন্তু আমাদের রয়েছে, শুধু একটা না, বিভিন্ন সেন্টারে কিন্তু আমাদের কলকাতার মধ্যে এই পঞ্চকর্মা থেরাপিগুলো ব্যবস্থা রয়েছে। তো একটাই কথা বলবো, যারা ধরুন এনবিপি তে আসবে একদম চোখ বন্ধ করে কিন্তু আপনি ভরসা করতে পারেন। তবে বলবো চোখ বন্ধ করে না ভরসা করাটাই ঠিক। আপনারা তো অলরেডি পেশেন্টদের ফিডব্যাক দেখছেন, পেশেন্টরা যারা সুস্থ হয়ে গেছে বা যারা আগের থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করেছে তারা কি বলছে এনবিপি তে চিকিৎসা করতে এসে। তো এইটাকে ভরসা করে চলুন যে পেশেন্টরা কি বলছে, তাদের কথা মতো চলুন এবং সেইভাবে আপনি স্থির হয়ে মানে ডিসিশন নিয়ে আসুন আমাদের কাছে। এখানে ট্রিটমেন্ট করলে আপনিও কিন্তু সেই ভরসাটাই পেয়ে যাবেন। একদম চট করে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যা, কোথা থেকে ফোন করছেন? আমি কাঞ্চন দাস বলছি, বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? খাওয়ার পরে মানে গলা জ্বালা করছে প্রচন্ড পরিমাণে বেশি এবং মানে টক ঢেকর তুলে প্রচুর। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে সমস্যা? এটা হয়ে গেল 5 মাস। 5 মাস ধরে। ডক্টর এস খান আছেন, উনি বলছেন আপনাকে। কোথাও কি ডাক্তার দেখিয়েছেন সেই জন্য? না, সেরকম কোনো ডাক্তার দেখানো হয়নি। কোনো গ্যাস অম্বলের মেডিসিন খান, মানে কোনো গ্যাসের ট্যাবলেট খান কি প্রতিদিন? হ্যাঁ। আচ্ছা, ওটা কি এখনো খান? রেগুলার খেয়ে যাচ্ছেন? না, রেগুলার খাই না, দেখি যেদিন 2-3 দিনে খেতে হয়। শুনুন, আপনি সময় শেষের দিকে বলুন, চট করে একটু শুনুন। ঠিক আছে, আপনি যেটা বলছেন যে গ্যাসের ওষুধ মাঝে মাঝে খান, এটা তো করবেন না। আপনি আপনার যে বলছেন খাওয়া দাওয়ার ব্যাপারে আছে, তো আপনি যে ট্রিটমেন্ট করাচ্ছেন সেটা আপনি এক কাজ করুন, আমাদের যে বর্ধমানের চেম্বার আছে সেখানে এসে আপনি আমরা সমস্ত মেডিসিন বা রিপোর্ট যা আছে নিয়ে আসুন, আমরা আপনাকে সঠিক গাইড করে দেবো। আপনি ওইভাবে না জেনে কোনো মেডিসিন খাবেন না, ওটা আপনার মানে হিতে বিপরীত হয়ে যেতে পারে, তো এটা আপনি করবেন না। একদম। যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে, আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে এবং অবশ্যই আপনাদের সাথে আপনাদের পাশে রয়েছে এনবিপি এবং এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো আমাদের দুজন অভিজ্ঞ চিকিৎসককে। নমস্কার।